আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়সির লি আহলুম উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ মুক্ত গণতন্ত্র দলের পক্ষ থেকে আমি বাংলাদেশ মুক্ত গণতন্ত্র দলের চেয়ারম্যান একটি রাজনৈতিক বিশ্লেষণমূলক বর্ণনা উপস্থাপন করতেছি। এই উপস্থাপনা আমার নিজের জন্য, এই উপস্থাপনা আমার রাষ্ট্রের জন্য, এই উপস্থাপনা জনগণের জন্য। জনগণের কল্যাণকেই কেন্দ্র করেই পৃথিবীতে সকলেই সমস্ত কিছু করেছে। সেও করেছে, তিনিও করেছেন, তারাও করেছে, আমিও করতেছি, আপনারাও করতেছেন। যাই হোক, আজকে যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের জীবদ্দশা আলোকে ধরতে গেলে একটি নতুন কার্যক্রম। আমি কখনো এই ধরনের কার্যক্রমের সম্মুখীন হইনি। একটি জাতীয় ঐক্যমত দ্বারা একটি সংবিধান গঠন করা, একটি জাতীয় ঐক্যমতের সনদ দ্বারা জাতীয় সংবিধান গঠনতন্ত্র করা, একটি জাতীয় সনদপত্রের আলোকে একটি নির্বাচন অনুষ্ঠিত করার এই বাস্তব সম্মুখীন আমি প্রথমেই হচ্ছি। হয়তো আমার বয়োজ্যেষ্ঠ যারা, তারা হয়েছে। তবে আমি রাজনৈতিক দল তেমনভাবে প্রকাশ করিনি, যদিও আমার আপত্তি থাকে যে অনেক দলকে তো নির্বাচন ঐক্যমত কমিশন তাদেরকে সজাগ করলো, তাদেরকে আমন্ত্রণ দিল, নিমন্ত্রণ জানালো, আমাকে কেন জানালো না? কারণ আমি মেনে নিয়েছি আমাকে কেউ হয়তো চিনে না, আমার প্রচারণা কেউ হয়তো দৃষ্টিগোচর হয়নি, আমি কারো মাঝে এরকমভাবে উপস্থাপন হতেও পারিনি। তাই যেভাবেই পারি, যতটুকুই পারি, জনগণের জন্য, নিজের জন্য, রাষ্ট্রের জন্য করে যাচ্ছি, করে যাব। আর এর সাফল্য মহান আল্লাহর কাছে। আমি যতটুকু উপলব্ধি করেছি, পরিলক্ষিত হয়েছি যে আজকের রাজনীতির বিষয়ই ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের 100% প্রতিবন্ধকতা ছিল আমাদের পূর্বেরকার সরকার, ফেসিবাদ শেখ হাসিনার সরকার। এই ফেসিবাদ শেখ হাসিনার সরকার তার কৃতকর্মে প্রথম তিনি ছিলেন একজন সাধু ব্যক্তি, প্রথম তিনি ছিলেন একজন মুক্তিযুদ্ধের সন্তান, প্রথম তিনি ছিলেন জাতির পিতার সন্তান, প্রথম ছিলেন তিনি জাতীয় পিতার সন্তান, তারপর ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী। কৃতকর্মে তার পরিণত হয়েছে ফেসিবাদ হাসিনা। যাই হোক, আমরা এখানে একত্রই হয়েছিলাম আর সাফল্য অর্জন করেছি। এই সাফল্য অর্জনটা সার্বিকভাবে ছাত্র জনতায় ভোগ করতেছে, আমাদেরকে আড়াল করে। তারপরও আমাদের এখানে কোনো আপত্তি দায়ের করেনি, কোনো জনগণও আপত্তি দায়ের করেনি, কোনো অভিভাবক আপত্তি দায়ের করেনি, কোনো সংগঠনও আপত্তি দায়ের করেনি। তবে এখানে স্বীকারই করতে হবে, ছাত্র জনতা যদি এই আক্রমণাত্মক ভূমিকা পালন না করত, হয়তো ফেসিবাদ হাসিনা এই দেশ থেকে উৎখাত হতো না। আর যদিও হতো, সেটা আরও সময় প্রয়োজন হতো। এই সময়ের প্রয়োজনে হয়তো মানুষ সব মরেই যেত, রাষ্ট্র ধ্বংস হয়ে যেত। যাই হোক, যেটাই হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, কল্যাণের জন্য হয়েছে। এখন এই মঙ্গল, এই কল্যাণ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এই মঙ্গল, এই কল্যাণ প্রতিষ্ঠার যেই পৃষ্ঠপোষক, ভিত্তি, স্থাপনা, অবকাঠামো, এভিডেন্স বা শক্তি বা একটি উৎস, সেটাই আজকের জুলাই সনদ, দ্য নিড অফ বিগেস্ট প্রোক্লেমেশন অফ জুলাই। আমি এখানে আমিও সন্তুষ্ট, কারণ একটি ঐক্যমতে একটি সংবিধান সৃষ্টি হবে, সেটাই কাম্য। তবে সংবিধান কিন্তু পবিত্র। সংবিধান সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। সংবিধান মানে একটি সাদা গ্রন্থের উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান লেখা, এটি একটি সংবিধান। এতটুকু লেখা নিয়ে একটি সংবিধান। তারপর দ্বিতীয় পৃষ্ঠায় আকার, রসিকার, দীঘিকার, ঘোষণা, অঙ্গীকার সমস্ত কিছুই একটি সংবিধান। তৃতীয় পৃষ্ঠায়
অনুচ্ছেদ নিয়েও একটি সার্বিকভাবে সংবিধান, পর্যায়ক্রমে যত যাবেন এখানে আকার রসিকার দাড়ি কমা সর্বকিছু নিয়েই একটি সংবিধান। আর সংবিধানের মৌলিক অঙ্গ হইল, এর নামকরণ ছিল ঘোষণাপত্র। এই নামকরণ হয়েছে সংবিধান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই নাম কখনো পরিবর্তন হবে না, পরিবর্তনযোগ্য না। এটি সংবিধানের একটি মৌলিক অঙ্গ। সংবিধানের অনেক মৌলিক অঙ্গ আছে যেগুলো পরিবর্তন করলে রাষ্ট্র কাঠামো ভঙ্গুর হবে, জনকল্যাণ ভঙ্গুর হবে, আপনার সংস্কার ভঙ্গুর হবে। তাই কোনটা মৌলিক, কোনটা যৌগিক, কোনটা বিয়োজন বিষয়, কোনটা যোজন বিষয়, কোনটা আগন্তুক বিষয়, কোনটা অন্তর্ভুক্ত বিষয়, সেটা ভালো করে জানতে হবে। তবে আজকের ছাত্র সমাজ একেবারে অজ্ঞ মূর্খ নয়, তারা বিচক্ষণ শিক্ষিত বটে। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো ব্যাপক শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত শিক্ষিত মানুষ, তাই তাদের উপর বিশ্বাস করা যায়। কিন্তু আমরা তো একজন শিক্ষিত মানুষ, পড়াশোনা করে আমাদের কোনো জ্ঞান হয়নি, বাস্তবতার জ্ঞানই সবচেয়ে বড় জ্ঞান। তারপর আমি বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা তিনি একজন রাজনীতিবিদ নন, তিনি একজন আপনার অর্থনীতিবিদ, তিনি একজন পলিটিশিয়ান নয়, তিনি একজন শিক্ষক। তাই তার উপরে বোঝা চেপেছে, আর এই বোঝা মাথায় নিয়ে যে সে যতটুকুই পারছে তা বিবেচনা করলে দেখা যাবে কল্যাণের পক্ষে। তবুও আমি আবার বলতেছি যে আমাদের যে জুলাই সনদ বিষয়বস্তু, সেখানে অনেকের আপত্তি, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। হয়তো আমি অংশগ্রহণ করলে আমার একটি আপত্তি থাকতো, সেই আপত্তিটি আমি যেখানেই আপত্তি দিতাম সেখানে আমি অনেকগুলো আপনার অনুচ্ছেদ প্রণয়ন রচনা করেছি, সেটা আমি প্রেরণ করিনি। আমি দেখতে চেয়েছিলাম যে কার মেধা সংবিধান সম্বন্ধে অটুট, কার মেধা সংবিধান সম্বন্ধে প্রতিভাবান, সেটা দেখতেই চেয়েছিলাম, আর গোপনও থেকেছিলাম। কিন্তু দেখতে পেলাম যে এই যে একটি বিষয়, পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা, পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা, এটা কেন সাংবিধানিকভাবে চিরস্থায়ী হবে? আজকের যে জুলাই সনদ সেটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত। এখানে কিন্তু আর জীবনও কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন হবে না। যদি করতে হয় তাহলে আবার একটি ঐক্যমত প্রয়োজন হবে। সুতরাং পিআর পদ্ধতি কেন চিরস্থায়ী বন্দোবস্ত হবে? পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা তো একটা অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। এখানে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ভাগ্যবান, গণতান্ত্রিক ভাগ্যবান বলেই আমরা সকলেই সচেতন, সকলে আত্মনির্ভরশীল। আর গণতন্ত্র যদি না থাকতো আমরা পরাধীন থাকতাম। যেমন রাজতন্ত্র, সমাজতন্ত্র দিকে তাকালেই একটি মানুষের বিকশিতের কোনো পথ নেই। শুধু একটি মানুষ সার্বিকভাবে গরিব থেকে ধনী, ধনী থেকে গরিব শুধু গণতন্ত্রের মাধ্যমেই হতে পারে। আজকে ছাত্র সমাজ যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন কিন্তু গণতন্ত্রের আলোকেই তাদেরকে সবাই গ্রহণ করেছিল। যদি রাজতন্ত্র দেশে তারা বাসিন্দা হতো, তারা কখনোই তাদের বৈষম্যের জন্য আন্দোলন করতে পারতো না। যদি সমাজতন্ত্র দেশে তারা বসবাস করতো, তাদের বৈষম্যের জন্য আন্দোলন করতে পারতো না। সুতরাং যেখানে বৈষম্য সমান সমান গণতন্ত্রই, সেখানে গণতন্ত্র কেন ধ্বংস হবে? আর এই গণতন্ত্র ধ্বংসের যে নকশা, সেটা অজ্ঞ মানুষের দ্বারাই হচ্ছে। যারা পিআর পদ্ধতির পক্ষে নির্বাচন ব্যবস্থার দাবি করছেন, তারা জানেন না পিআর পদ্ধতি অর্থ কী, পিআর পদ্ধতির তাৎপর্য কী। তবে আমি যতটুকু জানি, বাংলাদেশ মুক্ত গণতন্ত্র দল যতটুকু জানে ততটুকু ব্যক্ত করতেছি। পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা হলো একটি দলের পক্ষে ভোট গ্রহণ। একটি দলের পক্ষে ভোট গ্রহণ এবং দল যতটুকু ভোট সে আদায় করতে পারবে, তার পক্ষে আসবে, সেই ভোটগুলো দ্বারা একটি সদস্যকে ভাগ করা হবে। ভাগ করলে যতগুলো সদস্য সেই ভাগিদার হবে, সেই ততগুলো সদস্যই সংসদ সদস্য হবে। এখন এই সংসদ সদস্য নির্বাচন করবেন দলীয় প্রধান, কিন্তু মিনিস্ট্রি পদ্ধতি নির্বাচন ব্যবস্থায় এই একজন সংসদ সদস্যকে নির্বাচিত করতেন জনগণ। সুতরাং এখানে জনগণ বঞ্চিত, তাই এখানে গণতন্ত্র বঞ্চিত, গণতন্ত্র হত্যা হচ্ছে। এখানে গণতন্ত্রকে রক্ষা করতে হলে পিআর পদ্ধতি বাদ দিতে হবে। দ্বিতীয়ত, একজন ব্যক্তিকে সমাজ চিনে, তাকে জানে বুঝে, তার পক্ষে মানুষ সন্তুষ্ট নয়, তার কৃতকর্মে মানুষ অসন্তুষ্ট, তাকে কখনো ভোট দিয়ে নির্বাচন করবে না। কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থায়
জনগণের সে কাঙ্ক্ষিত মনোভাবকে ধ্বংস করে সেও সংসদ সদস্য হতে পারবে শুধু দলীয় প্রধানের নির্বাচন ব্যবস্থায়। তাই আমি বলতে চাই, এখানে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। এখানেও আমাদের সংস্কার করতে হবে, পিআর পদ্ধতি বাদ দিতে হবে, মিনিস্ট্রি পদ্ধতি নির্বাচনই আমাদের চলমান রাখতে হবে। তৃতীয়ত, একজন ব্যক্তি যিনি কখনোই নিজের ভোট ব্যতীত অন্য কারো ভোট পাবেন না, জনগণও তাকে ভোট দিবে না। কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থায় যখন নাকি দল ভোট পেল আর ভোট সংখ্যা দিয়ে ভাগ করলো প্রতিনিধিদের, আর সদস্য সংখ্যা দাঁড়ালো, তখন সেই সদস্য ওই অগ্রহণযোগ্য ব্যক্তিও হতে পারে। সুতরাং এখানেও গণতন্ত্র ধ্বংস হলো। তৃতীয়ত কথা হলো, নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি অগণতান্ত্রিক। অগণতান্ত্রিক হলো এই নির্বাচন ব্যবস্থায় একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারেন না। গণতন্ত্র অর্থই হলো নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচন ব্যবস্থায় একজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যদি সে অংশগ্রহণ করেছিলেন, এইটাই গণতন্ত্রের সাক্ষী, গণতন্ত্রের রাজসাক্ষী। এই স্বতন্ত্র ব্যক্তির প্রাধান্য এই পিআর পদ্ধতিতে ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, আর অগণতান্ত্রিক প্রতিষ্ঠিত হয়। একজন স্বতন্ত্র ব্যক্তি, সে দলীয় ব্যক্তি না হলেও সে ব্যক্তিগত ব্যক্তি। সেই ব্যক্তিগত ব্যক্তি তার সময়কালে সমাজের সাথে মিশেছে, সমাজের মানুষকে সেবা শুশ্রূষা করেছে, সমাজের মানুষকে আদর যত্ন করেছে, সমাজের মানুষকে খ্যাতমত করেছে, সমাজের মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, সমাজের মানুষের সাথে প্রেম ভালোবাসা বজায় রেখেছে, শ্রদ্ধা সাবলীল করেছে। সমাজের মানুষ তাকে সন্তুষ্ট হয়ে মনে মনে নির্ধারণ করে রেখেছে যে জনাব মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদই হবে আমাদের নির্বাচিত প্রতিনিধি, আমরা তাকেই ভোট দিব, দল মত নির্বিশেষে ভোট দিব বাহাউদ্দিন ভাইকে ভালোবেসে। এই যে একজন মানুষকে আপনি বাছাই করে রাখলো তাদের খেদমত করার জন্য, তাদের সেবা করার জন্য, তাদের অধিকার আদায় করার জন্য, সেই লোক বঞ্চিত হয়ে গেল। তাহলে কি পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক হলো? এখন গণতান্ত্রিক বলতে হলে আমি এখানে 10টি সংজ্ঞা দিলাম, 4টি সংজ্ঞা দিলাম, 5টি সংজ্ঞা দিলাম, কোটি কোটি সংজ্ঞা তো দেওয়া যাবে না। এখন কোটি কোটি সংজ্ঞা দিতে গেলেই হবে না, একটি সংজ্ঞাই তো কোটি কোটি সংজ্ঞার সম্পূরক। সুতরাং আমি চাচ্ছি আজকের জুলাই সনদ ব্যবস্থায় অন্তত পিআর পদ্ধতি ব্যবস্থাটা না থাক।